তো বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো কীভাবে তুমি বাংলাতে যে কোনো পড়াই হোক না কেন, তুমি যদি চাও সেটা নিজের ভাষা দিয়ে লিখে 5 নম্বরের মধ্যে 4 থেকে 4.5 পাবে। তো প্রথমে কবিতা হোক বা গল্প হোক, তোমাকে প্রথমে ভালো করে পড়ে নিতে হবে। তারপর পড়ার পর তুমি প্রশ্নগুলো দেখবে যে তুমি প্রশ্নগুলোতে কী প্রশ্ন করেছে আর তোমার কী উত্তর দিতে হবে। তো চলো, আজকে আমি তোমাদের শেখাবো সিন্ধু তীরের কবিতাটি। সিন্ধু তীরের কবিতাটি পড়ার আগে বা শেখার আগে একটু কাহিনী বলে দিই। মানে সিন্ধু তীরের কবিতাটিতে দুটো ক্যারেক্টার আছে, একটা হলো পদ্মা, একটা পদ্মাবতী। তো অনেক সময় অনেকেই পদ্মা আর পদ্মাবতী এ নিয়ে সমস্যায় পড়ে। তো আমি জাস্ট বলে দিচ্ছি, এখানে যিনি সমুদ্র রাজার মেয়ে বা যাকে কবিতায় আমরা দেখতে পাবো, তিনি হলেন পদ্মা। আর আরেকটি হলো পদ্মাবতী, যিনি সিঙ্গল রাজার মেয়ে বা রত্ন সেনের দ্বিতীয় স্ত্রী, কিন্তু এর নাম কবিতায় কোথাও উল্লেখ নেই। একে অপূর্ব সুন্দরী নামে দেখতে পাবো। তো একটা গল্প বলে শোনো। রাজা রত্নসেন সিঙ্গল রাজার মেয়ে পদ্মাবতীকে বিবাহ করে জলপথ দিয়ে নিজের দেশে ফিরে যাবার জন্য তৈরি হয়। আর এদিকে রাজা সিঙ্গল রাজা যেহেতু নিজে একজন রাজা, তাই তিনি তার মেয়েকে যৌতুক হিসেবে অনেক কিছুই দিয়েছিল, মানে সোনা দানা মানিক্য অনেক কিছু। তো যখন তারা নিজের দেশে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হন, তখন সমুদ্র রাজার কিন্তু লোভ হয় তার যৌতুক দেখে। তাই সমুদ্র রাজা ব্রাহ্মণের ছদ্মবেশে তার রাজা রত্নসেনের কাছে ভিক্ষে চাইতে আসে, কিছু সোনা দানা আর কি। তো কিন্তু রাজা রত্নসেন তাকে কিছু ভিক্ষা দেয়নি, বরং তাকে তাড়িয়ে পাঠিয়ে দিয়েছে। এর ফলে সমুদ্র রাজার কিন্তু খুব রাগ হয়েছে এবং সমুদ্র রাজা রেগে গিয়ে জলের গতিবেগ বাড়িয়ে দেয়, যার ফলে কী হয়, তাদের নৌকার গতি আর ঠিক থাকে না এবং নৌকা ডুবার মতো অবস্থা হয়ে যায়। এবং তখন রাজা রত্নসেন কী করলো, রাজা রত্নসেন পদ্মাবতী এবং তার সখীদেরকে একটা নৌকাতে এবং তিনি একটা পাটাতনের উপর দাঁড়িয়ে নিজে একটা তিনি পাটাতনে থাকলো। আর তাদেরকে পদ্মাবতী এবং তাদের 4 জন সখীদেরকে নৌকাতে রেখে দিলেন। এবং এইভাবে তারা সেখান থেকে সমুদ্রে ভাসতে একে অপর বিচ্ছেদ হয়ে যায়। আর এভাবে ভাসতে পদ্মাবতী চলে আসে সমুদ্রের একটা তীরের কাছে। আর এখান থেকেই কবিতাটি শুরু হয়েছে। তো কবিতাটিতে কী বলা আছে দেখো, কবিতাটি আমি পড়ছি। কবিতাটিতে বলা আছে তোমার সিন্ধু তীরে সৈয়দ আলাউল। এখানে কী আছে লেখা, ফেলিল যথা জলের মাঝারে তথা, কন্যাটা যেখানে ফেললো সেখানে জলের মাঝখান দিব্যপুরী সমুদ্রের মাঝে, সেখানে একটা দিব্যপুরী অতি মনোহর দেশটা অতি মনোহর, নাহি তথা দুঃখ ক্লেশ, সেখানে দুঃখ ক্লেশ নাই বললেই চলে। সত্য ধর্ম সদা সৎ আচার, সেখানে সত্য ধর্ম সবসময় সৎ আচার নেই বিচার আর কি, যেন একটা রূপকথার দেশ। সমুদ্র নিরপতি সমুদ্র রাজা, সুতা কন্যা, সমুদ্রের কন্যা পদ্মা নামে গুণযতা, যার পদ্মা যার গুণযুক্ত আর কি। কী করলো, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, তিনি সিন্ধু তীরে এই দিব্যস্থান একটা দেখতে পেলেন। উপরে পর্বত এক ফল ফুলে অতিরেক, উপরে একটা পর্বত ফল ফুলে অতিরিক্ত ফল ফুলে পরিবেষ্টিত আর কি। তার পাশে রচিল উদ্যান, তিনি তার পাশে একটা উদ্যান একটা বাগান তৈরি করলেন। নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভ্তর, নানা পুষ্প মনোহর সুগন্ধিযুক্ত ফুল, নানা ফল বৃক্ষ সুলক্ষণ এবং সুলক্ষণযুক্ত বৃক্ষ আর কি। তাতে বিচিত্র টঙ্গি, সেখানে একটা বিচিত্র প্রাসাদ, হেমরত্নে নানা রঙে এবং হেমরত্ন দিয়ে প্রাসাদটা খোদাই করা আর কি। তথা কন্যা থাকে সর্বক্ষণ, সেখানে কন্যা সর্বক্ষণ কী হলো, দিনের বেশিরভাগ সময় সেখানে থাকতো আর কি। তো তারপর কী বলছে, পিতৃপুরে ছিল নেশি, পিতার বাড়িতে রাত্রিবেলাতে ছিল, নানা সুখে খেলি আসি, নানা সুখে সেখানে খেলে এসে আর কি। আর যদি হইল সময় প্রত্যুষ, যখন ভোরবেলা হলো সময় প্রত্যুষ, তখন কি সখীগণ করি সঙ্গে, সখীদেরকে সঙ্গে নিয়ে আসিতে উদ্যানের রঙে, উদ্যানের দিকে রঙ্গ তামাশা করতে করতে আসতে লাগলো। সিন্ধু তীরে রয়েছে মাঞ্চ, সিন্ধু তীরে একটা নৌকা দেখতে পেলেন। কী বলছে, মনেতে কৌতুক আছে, তখন তার কৌতূহল জাগলো আর কি। তুরিত গমনে আসে, তুরিত হলো জলদি বা তাড়াতাড়ি। তারপর জলদি সেখানে তিনি ছুটে এলেন, দেখে চারি সখী চারিদিক, সেখানে কী দেখতে পেলেন যে 4 জন সখী চারিদিকে পড়ে আছে।
মধ্যতে যে কন্যাখানি মাঝখানে যে কন্যা রূপে অতি রম্ভা যিনি রূপ অতি রূপ আর রম্ভা এখানে যিনি বর্গীযুক্তি দন্ত নয় যিনি মানে হলো জয় করা, যিনি রম্ভাকেও জয় করতে পারে তার এত রূপ। নিপতিতা চেতন রহিতা মানে নিপতিতা মানে হলো ভূপতিতা মানে যে পড়ে আছে মানে এই মাটিতে মানে পড়ে আছে চেতন রহিত মানে চেতনাহীন, চেতন রহিত মানে কি চেতনাহীন অবস্থায় পড়ে আছে। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বলা মানে রূপের যে কী বলবো রূপের যে মানে আর যে রূপের সৌন্দর্য এটা দেখে বিস্মিত হয়ে গেল। বালা মানে কি সমুদ্রের কন্যা মানে সমুদ্রের মেয়ে পদ্মা সেই পদ্মাবতীর রূপ দেখে বিস্মিত হয়ে গেল। অনুমান করে নিজ চিতে তারপর তিনি নিজে অনুমান করতে লাগলেন ইন্দ্র সাপে বিদ্যাধরী হয়তো বলছে ইন্দ্র সাপে এরা হয়তো একজন বিদ্যাধরী হতে পারে মানে ইন্দ্রের সাপে বা কিবা স্বর্গভ্রষ্ট করি মানে হয়তো স্বর্গভ্রষ্ট হয়ে অচৈতন্য মানে চেতনাহীন হয়ে পড়েছে ভূমিতে মানে হয়তো স্বর্গভ্রষ্ট হয়ে মানে ভূমিতে চেতনাহীন হয়ে এরা পড়ে আছে। বেকত দেখিয়া এবং তার কী বলবো মানে পরিষ্কার মানে আঁখি মানে চোখ দেখে টেন্স তো বসন সাক্ষী এবং তার বসন সাক্ষী দিচ্ছে ব্যথানিত হয়েছে কেতবেদ মানে তার মানে এই চুলের যে এলোমেলো হয়েছে এগুলো সাক্ষী দিচ্ছে হয়তো এরা মানে স্বর্গভ্রষ্ট হয়ে পৃথিবী পড়েছে। আর কি বলছে বুঝি সমুদ্রের নাও বা সমুদ্রের নৌকা ভাঙলে প্রবল বা মানে সমুদ্রের মানে প্রবল যে বাতাস বা প্রবল যে সমুদ্রের ঝড়ে হয়তো এদের নৌকা ভেঙে গিয়ে হয়তো পাইয়া সিন্ধুকুলে হয়তো মানে এদের মানে কী বলবো সমুদ্রের নৌকা মানে ভেঙে গিয়ে এদের এই অবস্থা হয়েছে। চিত্রের পুতুলের মানে চিত্রের পুতুলের মতো নিপতিত মনোরমা মানে নিপতিত মানে কি নিপতিত মানে ভূপতিত মনোরমা মানে এই কন্যা মানে পড়ে আছে মানে চিত্রের পুতুলের মতো। কিঞ্চিত আচই মাত্র শ্বাস কেবলমাত্র একটু শ্বাস আছে। অতি স্নেহভাবী মনে অনেক স্নেহভাবী মনে কি বলে পদ্মা ততক্ষণ পদ্মা বলে বিধি মরে না করো নৈরাস আমাকে বিধাতা মানে নিরাশ না করো। কি বলছে পিতার পুণ্যের ফলে বা মোর ভাগ্যের বলে হয়তো পিতার পুণ্যের ফলে বা আমার ভাগ্যের বলে বাহুরু কন্যার জীবন এই কন্যাদের জীবন যেন ফিরে আসে। চিকিৎসক প্রাণপণ বলছে আমি জীবন দিয়ে প্রাণপণে চিকিৎসা করব। কৃপা করো নিরঞ্জন বলছে বলছে আমাকে কৃপা করো। দুঃখিনীরে করিয়া স্মরণ বলছে আজকে তুমি দুঃখিনীকে স্মরণ করো। কী বলছে এখানে সখী সবে আজ্ঞা দিল আর সেই মতো অনুযায়ী বা সেই মানে তার কথা অনুযায়ী সখীরাও কী করলো মানে সখী সবে আজ্ঞা দিল তেমনি সখীরা মানে উদ্যানের মাঝে নিল তাদেরকে পঞ্চজনে বসানো ঢাকিয়ে মানে পঞ্চজনকে বসানো ঢেকে পদ্মার সখীরা মানে নিয়ে এলো উদ্যানে। তারপর কী করলো অগ্নি জালে ছেঁকে গায়ে তারপর তারা অগ্নি জ্বালালো এবং গাছ ছেঁকতে লাগলো কেউ মাথায় কেউ পায়ে মানে আগুনে ছেঁকা দিতে লাগলো। আর এইভাবেই তন্ত্রে মন্ত্রে মহৌষধ দিয়ে মানে তন্ত্রমন্ত্র বহুত নানা রকম তন্ত্রমন্ত্র এবং ওষুধ দিয়া মানে শেষ পর্যন্ত দণ্ডচারী এই মতে মানে 4 দণ্ড পরে 1 দণ্ড মানে হলো 24 মিনিট মানে 4 দণ্ড পরে বহু যত্নে চিকিৎসিত মানে অনেক যত্ন পর পঞ্চকন্যা পাইল পঞ্চকন্যা চেতনা ফিরে পেল। তো এখানে এটাই মূল যে থিমটা এটা না মূল জিনিস। এখানে মাগন গুণেই মহন্ত আরতি শুনেই আলোর সুযোজন মানে এখানে একটা ভনিতায় নিজের নাম দিয়েছেন কবি আর কি মানে মাগন ঠাকুরের অনুরোধে তিনি যে কবিতাটা লিখেছেন সেখানে তার নামটা দিয়ে গেছেন। তো এটা দরকার নেই তোমার যে মূল জিনিসটা কি মানে পঞ্চকন্যা পাইলে যেন এইখান তো কোনো মূল জিনিস। এবার কবিতাটি তোমাকে মূল জিনিসটা বুঝতে হবে যে মূল জিনিসটা কী বলা হয়েছে। কবিতাটির মূল যে ভাব বা কবিতাটির যে মূল থিম সেটা বুঝতে হবে। এখন কবিতাটির মূল থিমটা কী বলা হয়েছে মানে কবিতাটিতে বলা হয়েছে জলের মাঝখানে একটি তীরের কাছে সমুদ্রের জলের মাঝে অবস্থিত একটি নগরী তো এখানে বা দিব্যভূমি যেখানে চারিদিকে নানা রকম ফুল ফল দিয়ে ঘেরা আর এখানে এমন এক সুন্দর মনোরম পরিবেশ আছে যে একটুও দুঃখ দুর্দশা নেই বললেই চলে, যেন একটা রূপকথার দেশ। এখানে সব সময় ধর্মের প্রতি নেই আচরণ, সর্বদা সত্য কথা চলে। আর এখানে সমুদ্র রাজার মেয়ে একটা উদ্যান রচনা করলো, চারিদিকে নানা রঙের সোনা দানা মণিমুক্তা দিয়ে ঘেরা এই দিব্যপুরীতেই
সমুদ্রের কন্যা দিনের বেশিরভাগ সময় কাটাতো বা থাকতো। একদিন ভোরবেলা সমুদ্রের মেয়ে পদ্মা তার সখীদের সঙ্গে রঙ্গতামাশা করতে করতে কি সেই উদ্যান এর দিকে আসছে। তখন পদ্মা কি দেখতে পায় না, পদ্মা দেখতে পান সমুদ্রের তীরে একটি নৌকা বা ভেলা। সেই নৌকা দেখেই পদ্মার মনে কৌতূহল জাগে এবং তিনি ছুটে চলে যান সেই নৌকার পাশে এবং তিনি পাশে গিয়ে দেখতে পান নৌকার মধ্যে 4 জন সখী চারদিকে এবং মাঝখানে একটি অপরূপ সুন্দরী কন্যা চেতনাহীন হয়ে পড়ে আছে। সেই অপরূপ কন্যার এতই রূপ তা দেখে পদ্মা অবাক হয়ে যান এবং তিনি মনে করেন হয়তো তার রূপ রম্ভাকেও জয় করতে পারেন। কিছুক্ষণ পর তিনি এও অনুমান করেন হয়তো এরা ইন্দ্রের পরী কিংবা বিদ্যাধরী বা স্বর্গভ্রষ্ট হয়ে পৃথিবীতে পড়েছে এবং তারপরেই স্নেহময়ী পদ্মা তাদের প্রাণ বাঁচার জন্য প্রাণপণে চেষ্টা করার সিদ্ধান্ত নেয় এবং ভগবানের কাছে প্রার্থনাও করে যেমন তিনি নিরাশ না হয়। আর কি তারপর নিজের ভাগ্যের বলে এবং পিতার পুণ্যের ফলে নানা রকম তন্ত্র মন্ত্র মৌষধ দিয়ে শেষ পর্যন্ত 4 দণ্ড পর তাদের পঞ্চকন্যাকে চেতনায় ফিরিয়ে আনেন। এখানে এটাই মূল কাহিনী বা মূল থিম যেটা বলা হয়েছে, যেটা দিয়ে আছে সিন্ধু তীরের কবিতাটির বিষয়বস্তু সংক্ষেপে লেখা। তুমি নিজের মতো যেটা তোমাকে বললাম একটু আগেটাই, সেটা তুমি নিজের মতো করে পুরো কাহিনীটা বলে দেবে, শেষ হয়ে গেল। বা এখানে যেমন তোমার প্রশ্ন দিয়েছে, যেমন কি বলবো, এখানে একটা প্রশ্ন আছে, দেখো, সিন্ধু তীরে রয়েছে মাঞ্জস, সিন্ধু তীরে মাঞ্জসে কারা কাকে দেখলো, তারপরে কি ঘটলো আলোচনা করো। তো এখানে কী লেখা আছে, সৈয়দ আলাওলের সিন্ধু তীর কাব্যাংশে সৈয়দ আলাওলের সিন্ধু তীরে কাব্যাংশে অনুসারে সমুদ্রকন্যা পদ্মা সখীদের সঙ্গে উদ্যানে যাওয়ার সময় সমুদ্র তীরে ভেলায় 4 সখীসহ পদ্মাবতীকে অচৈতন্য অবস্থায় দেখতে পান। সেটা তুমি নিজের মতো করে লিখবে যে কবি সৈয়দ আলাওলের লেখা, ডাইরেক্ট লিখবে কবি সৈয়দ আলাওলের লেখা সিন্ধু তীরের কবিতায় পদ্মা নৌকাতে পদ্মাবতী সহ 4 জন সখীকে দেখতে পান, শেষ। বা তুমি এমন করে লিখতে পারো যে সৈয়দ আলাওলের লেখা সিন্ধু তীরের কবিতায় পদ্মা সখীদের সঙ্গে উদ্যানে যাওয়ার সময় একটি সমুদ্রের তীরের কাছে নৌকাতে পদ্মাবতী এবং তার 4 জন সখীদেরকে দেখতে পান চেতনাহীন অবস্থাতে, হয়ে গেল। নিজে মধ্যে 1 নম্বর লিখলে হয়ে গেল। এবার কী আছে, কী বলছে, মান্দাসে ভাসমান অসহায় পঞ্চকন্যাকে দেখে পদ্মা কৌতূহলবশত দ্রুত সেখানে ছুটে যান। 4 সখীর মাঝে এক অপরূপ সুন্দরী নারীকেও অচেতন অবস্থা দেখেন। সেই কন্যার অবস্থা দেখে তার মনে হয় ইন্দ্রের অভিশাপে হয়তো কোনো স্বর্গের অপ্সরা সখীদের সঙ্গে স্বর্গভ্রষ্ট হয়েছেন কিংবা কোনো সামুদ্রিক ঝড়ের প্রভাবে এই অবস্থা। তখন তাদের শরীরে আর সামান্য শ্বাসবায়ু অবশিষ্ট আছে দেখে পদ্মার মনে দ্বার পূর্ণ হয়ে ওঠে। তিনি স্নেহপূর্ণ মনে ঈশ্বরের কাছে এদের জন্য মঙ্গল কামনা করেন। পিতার পূর্ণ এবং নিজের ভাগ্যের বলে দোহাই দিয়ে পঞ্চকন্যা জীবন ফিরে পাওয়ার আশায় তিনি পিতার কাছে আশীর্বাদ প্রার্থনা করতে থাকেন। সেই সঙ্গে নিজেও যথাসাধ্য চিকিৎসা করার সংকল্প করেন। এরপরেই তার নির্দেশে সখীরা পঞ্চকন্যাকে কাপড় দিয়ে ঢেকে উদ্যানে নিয়ে যায়। বারবার তাদের মাথায় পায়ে আগুনে গরম সেঁক দেয়। আর এই সঙ্গে তন্ত্রমন্ত্র মহৌষধি অর্থাৎ পদ্মার সর্বাত্মক প্রচেষ্টায় অবশেষে 4 দণ্ড পরে পঞ্চকন্যা চেতনা ফিরে পায়। আর এভাবেই সমুদ্রকন্যায় মায়া মমতা ভালোবাসায় পদ্মাবতী এবং তার সখীরা পুনর্জীবন লাভ করে। সেটা তুমি এমনি যেটা দিয়ে আছে এটা তুমি না লিখে নিজের মতো করে লিখবে আর আমাকে দেখাবে এখানে। তারপর তারা কী ঘটনা ঘটলো সেটা তুমি নিজের মতো করে লিখবে এখানে। যে একদিন পদ্মাবতী 4 নম্বরটা আমি বলছি, 1 নম্বরটা হলো, 1 নম্বরটা আমি আরেকবার বলছি, শুনো। এখানে বলছে প্রশ্নটা সিন্ধু তীরে রয়েছে মাঞ্জস, সিন্ধু তীরে মাঞ্জসে কারা কাকে দেখলো। এখানে লিখবি যে আবার কী হয়, তারপরে কী ঘটলো আলোচনা করো। ওটা তুমি নিজের মতো করে লিখবে যে একদিন সমুদ্রের মেয়ে পদ্মা
আর 4 নম্বরটা তুমি এমন করে লিখবে যে একদিন ভোরবেলা সমুদ্রের মেয়ে পদ্মা তার সখীদের সঙ্গে রঙ্গ তামাশা করতে করতে সেই উদ্যানের দিকে আসছে। তখন পদ্মা দেখতে পান সমুদ্রের তীরে একটি নৌকা বা ভেলা। সেই নৌকা দেখে পদ্মার মনে কৌতূহল জাগে এবং তিনি ছুটে চলে যান সেই নৌকার পাশে এবং তিনি পাশে গিয়ে দেখতে পান নৌকার মধ্যে 4 জন সখী চারদিকে এবং মাঝখানে একটি অপরূপ সুন্দরী কন্যা চেতনাহীন হয়ে পড়ে আছে। সেই অপরূপ কন্যার এত রূপ তা দেখে পদ্মা অবাক হয়ে যান এবং তিনি মনে করে হয়তো তার রূপ রম্ভাকেও জয় করতে পারেন। কিছুক্ষণ পর তিনি এও অনুমান করেন হয়তো এরা ইন্দ্রের পরী কিংবা বিদ্যাধরী স্বর্গে ভ্রষ্ট হয়ে পৃথিবীতে পড়েছে এবং তারপরেই স্নেহময়ী পদ্মা তাদের প্রাণ বাঁচার জন্য প্রাণপণে চেষ্টা করার সিদ্ধান্ত নেন এবং ভগবানের কাছে প্রার্থনা করে যেমন তিনি নিরাশ না হয় এবং তারপর নিজের ভাগ্যের বলে এবং পিতার পুণ্যের বলে নানা রকম তন্ত্র মন্ত্র মহৌষধি দিয়ে শেষ পর্যন্ত 4 দণ্ড পর তাঁদের পঞ্চকন্যাকে বাঁচিয়ে তোলে বা চেতনায় ফিরিয়ে আনেন। বালাকে তার বিস্মিত হবার কারণ কি, তাকে দেখে বক্তার কী কী মনে হয়েছে, তো সেটা তুমি নিজের মতো করে লিখবে যে সপ্তদশ শতকের অন্যতম কবি সৈয়দ আলাউলের লেখা পদ্মাবতী কাব্য থেকে নেওয়া সিন্ধু তীরে কবিতায় বালা বলতে বোঝানো হয়েছে সমুদ্রের কন্যা পদ্মাকে। হ্যাঁ, এটা তুমি দুবার লিখতে তোমার মুখস্থ হয়ে যাবে। সপ্তদশ শতকের অন্যতম কবি সৈয়দ আলাউলের লেখা পদ্মাবতী কাব্য থেকে নেওয়া সিন্ধু তীরে কবিতায় বালা বলতে বোঝানো হয়েছে সমুদ্রের কন্যা পদ্মাকে। 1 নম্বর হয়ে গেল। 1 নম্বর কী বলছে, তাকে দেখে তার বিস্মিত হওয়ার কারণ কি, তুমি লিখবে পদ্মা সমুদ্রের তীরে 4 জন সখী সহ একটি অপরূপ কন্যাকে দেখেন। সেই অপরূপ কন্যাটিকে দেখে পদ্মার স্বর্গের অপ্সরা বলে মনে হয়েছে আর তাই তার রূপ দেখে পদ্মা বিস্মিত হন। হয়ে গেল 2 নম্বর। এবার 3 নম্বর প্রশ্নে কী বলছে, তাকে দেখে বক্তার কী কী মনে হয়েছে, তুমি সেটা নিজের মতো করে লিখবে। 4 জন সখীদের সঙ্গে পদ্মাবতীর রূপ দেখে সমুদ্রের কন্যা অবাক হয়ে যায় এবং পদ্মা মনে করেন এই কন্যা বুঝি স্বর্গের বিদ্যাধরী, কারণ এর রূপ রম্ভাকেও হার মানাবে এবং তিনি চেতনাহীন অবস্থায় এদের কাপড়ের এবং চুলের এলোমেলো অবস্থা দেখে পদ্মা মনে করেছিল হয়তো সমুদ্রের প্রবল ঝড়ে এদের নৌকা ভেঙে গিয়ে এই অবস্থা হয়েছে এবং পরীক্ষা করার সময় পদ্মার আরও মনে হয়েছিল অপূর্ব সুন্দরী যেন একটা ফটে আঁকা ছবি। হয়ে গেল এখানে 1+1+3 প্রশ্নটা যেটা আছে তুমি আরামসে নম্বর পেয়ে যাবে বোর্ডের পরীক্ষাতে। অনেকেই মনে করে হয়তো গাইড থেকে বা বড় কোনো কড়া ভাষা দিলে নম্বর বেশি করে পাবে, এমন কিছু কথা নেই। তুমি যত ভালো করে স্যারকে টিচারদেরকে বোঝাতে পারবে তোমার লেখার মধ্যে, তত বেশি করে তুমি নম্বরটা পাবে। বাংলা কোনো মুখস্থ হয় না, বাংলা তুমি যত পারবে বানিয়ে লিখতে হবে, কারণ বাংলা যত বেশি তুমি বানিয়ে লিখবে তত বেশি করে তুমি নম্বর পেয়ে যাবে। দেখো তোমার প্রশ্ন দিয়েছে, দেখে রূপের গলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিয়েছিতে বালা কি অনুমান করেছিল, তুমি এটা নিজে 3 নম্বরের প্রশ্ন তুমি জাস্ট নিজে লিখবে আর আমাকে কমেন্টে জানাবে। এই যে প্রশ্নটা দিয়ে আছে সৈয়দ আলাউলের সিন্ধু তীরে কবিতায় অনুসারে সংজ্ঞাহীন অপরূপ কন্যাটিকে দেখে সমুদ্র কন্যা পদ্মা অনুমান করেছিল যে হয়তোবা দেবরাজ ইন্দ্রের অভিশাপে কোনো বিদ্যাধরী স্বর্গভ্রষ্ট হয়ে পৃথিবীতে এসে পড়েছেন কিংবা সামুদ্রিক ঝড়ের প্রকোপে এই অবস্থা। এটা তুমি নিজের মতো করে লিখবে কেমন, যে সৈয়দ আলাউলের লেখা সিন্ধু তীরে কবিতায় সৈয়দ আলাউলের লেখা সিন্ধু তীরে কবিতায় কী কেমন লিখবে, যে সেটা তুমি নিজের মতো করে লিখবে যে কেমন লিখবে, যে সমুদ্রের মেয়ে পদ্মা একদিন ভোরবেলা তার নিজের উদ্যানের দিকে আসতে আসতে সমুদ্রের তীরে নৌকাতে 4 জন সখীদের সঙ্গে পদ্মাবতীর রূপ দেখে সমুদ্রের কন্যা অবাক হয়ে যায় এবং পদ্মা মনে করেন এই কন্যা বুঝি স্বর্গের বিদ্যাধরী, কারণ এর রূপ রম্ভাকেও হার মানাবে এবং তিনি চেতনাহীন অবস্থায় এদের কাপড়ের এবং চুলের এলোমেলো অবস্থা দেখে পদ্মা মনে করেছিল হয়তো সমুদ্রের প্রবল ঝড়ে এদের বা নৌকা ভেঙে গিয়ে এই অবস্থা হয়েছে এবং পরীক্ষা করার সময় পদ্মার আরও মনে হয়েছিল হয়তো তুমি নিজের মতো করে লিখবে হয়তো চিত্রের পুতুলের মতো একটা মূর্তি। শেষ, তুমি নিজের মতো করে লিখবে। হয়ে গেল 3 নম্বরের প্রশ্ন। তোমাদেরকে আমি একটা প্রশ্ন বলে রাখছি, তুমি নিজে জাস্ট লিখবে আর আমাকে জানাবে। প্রশ্নটা আছে অনেকবার পরীক্ষায় পড়ে যে পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কারা এবং তারা কীভাবে চেতনা ফিরে পেল, তুমি নিজের মতো করে লিখে আমাকে জাস্ট জানাবে। হ্যাঁ, আমি অবশ্যই তোমার কমেন্টটা দেখে দেবো। তো তুমি অবশ্যই লিখবে, কিন্তু তোমার লেখাটা আমি অবশ্যই দেখবো। ধন্যবাদ।